আচ্ছা, এখানে অনেক ধরনের রেপ্লিকেশন হচ্ছে, তাইলে এখানে অনেক বেশি রেপ্লিকেশন হচ্ছে, সাথে সাথে ইনফ্লামেশনও হচ্ছে। তাইলে যখন আমার রেপ্লিকেশন অনেক বেশি হচ্ছে, তাইলে এখানে আমার টি সেল, এনকে সেল, এই দুইটা সেল অ্যাটাক করছে, তাইলে এখান থেকে আমি এলটি বেশি পাবো। যেহেতু আমার এখানে পজিটিভ, ই অ্যান্টিজেন পজিটিভ রেপ্লিকেশন হচ্ছে, তাহলে ভাইরাল লোড আমি বেশি পাবো, তবে একটু এটা থেকে একটু কম পাবো। কারণ হচ্ছে এখানে ইমিউন সেল কিছু ভাইরাল লোডকে কমায় ফেলবে কিছু অ্যাটাক করার মাধ্যমে, এর জন্য একটু কম পাবো এইটা থেকে এটার তুলনায় আমি একটু কম পাই এইটাতে। বাট এটা অ্যাক্টিভ রেপ্লিকেশন বোঝায়। এটা 2 নম্বর কেস। তাইলে এটা ইমিউন রিয়েক্টিভ, তাইলে এলটি আমি বেশি পাবো যেহেতু ইনফ্লামেশন হচ্ছে। এটা থার্ড যেটা এইচবি ইএজি নেগেটিভ আর ক্রনিক ইনফেকশন। তাহলে নেগেটিভ যদি হয়, তাহলে এখানে রেপ্লিকেশন কম হচ্ছে না, রেপ্লিকেশন কম হচ্ছে। রেপ্লিকেশন যদি কম হয়, তাহলে ভাইরাল লোড আমার কেমন থাকবে? ভাইরাল লোড ভাইরাল লোড কম থাকবে। ইনফেকশন, তাহলে এলটি কি থাকবে? ইনফ্লামেশন হয় নাই, সেল ধ্বংস হয় নাই, টিএসএল ইনফেকশন এটা করে নাই, আর আমার ইনফেকশন, তাইলে ইনফ্লামেশন হলে তোমার এলটি নর্মাল। আচ্ছা, তাইলে হচ্ছে এই জায়গার মধ্যে তোমার নেগেটিভ থাকার কারণে ক্রনিক হেপাটাইটিস নেগেটিভ যখন রিপ্লিকেশন কম হয়েছে, বাট ইনফ্লামেশন যখন হয়, তাহলে এলটি বেশি পাবো যেহেতু ইনফ্লামেশন হচ্ছে এখানে। আচ্ছা, এখানে নেগেটিভ আবার ইনফ্লামেশন হচ্ছে, মানে এখানে বুঝে একটি রেপ্লিকেশন হচ্ছে, আবার একটি রেপ্লিকেশন হচ্ছে না, আবার ইনফ্লামেশন হচ্ছে। তাহলে এইটা হচ্ছে মূল কারণ হচ্ছে আমার যে এটা হচ্ছে সি, এটা হচ্ছে প্রি-সি। সিজিন থেকে সি অ্যান্টিজেন পাই, আর পিসি থেকে পাই আমি ই অ্যান্টিজেন। সি জিন থেকে সি অ্যান্টিজেন যেটা পাই, পিসি থেকে ই অ্যান্টিজেন। আর পিসি যদি মিউটেশন হয়ে যায়, প্রিকোড যদি মিউটেশন হয়ে যায়, তাহলে ই অ্যান্টিজেন আমার এক্সপোজ হবে না, যার দ্বারা আমি ই অ্যান্টিজেনটা নেগেটিভ পাবো। যেমন আচ্ছা, তাহলে ই অ্যান্টিজেন যদি মিউটেশন হয়, নর্মালি কী হয়, যেমন সারফেস অ্যান্টিজেন, কোর, এই তিনটা এক্সপোজ হয়েছে, তাইলে আমার ইমিউন সেলগুলো অ্যাটাক করছে, বেশি বেশি ইনফ্লামেশন হয়েছে। কিন্তু যখন প্রিকোর যেটা ই জিন, এটা মিউটেশন হওয়ার কারণে ই অ্যান্টিজেনটা আমার এক্সপোজ না, এটা ভিতরে ঢুকে গেছে, এটা দেখাবে না, তাইলে এখানে ইনফ্লামেশন কম হবে বা ভিতরে ইনফ্লামেশন কম হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে প্রথমে ই অ্যান্টিজেন নেগেটিভ দেওয়া হবে, কারণ মিউটেশন হয়ে ভিতরে বসে আছে, তাহলে এখানে কোনো এক্সপোজ করবে না, তাহলে সেল এটা ইমিউন সিস্টেম মনে করবে যে এখানে দুইটা অ্যান্টিজেন কম কম অ্যাটাক করবে। তাই দেখা যায় যে অনেক সময় এটা পেশেন্ট কোনো সিমটমই ডেভেলপ করবে না, বা সিমটম ডিলেতে ডেভেলপ করবে। অনেক সময় আমরা ডাক্তাররা মিস করে ফেলে, কারণ দেখে যে ই অ্যান্টিজেনটা নেগেটিভ, তাহলে আমি মনে করতেছি যে সার্ফেস পজিটিভ ঠিক আছে, তাহলে আমার এখানে অ্যাক্টিভ রেপ্লিকেশন হচ্ছে না, তাই পেশেন্ট রিস্ক মুক্ত। আসলে না, সব কিছুই হচ্ছে মিউটেশনের কারণে, জাস্ট এটা আমার ই অ্যান্টিজেনটা আমার সার্ফেসে আসতেছে না, এর জন্য ও কম কম ইনফ্লামেশন করবে, যার ধরুন হচ্ছে ভিতরে তো ঠিকই রেপ্লিকেশন হচ্ছে, ভাইরাল লোড বাড়তেছে, ম্যালিগনেন্সি চান্স বেশি। ঠিক আছে, কজ এইচবিএক্স যে জিন আছে, এটা মিউটেশন হওয়ার চান্স বেশি, এবং এটা কী করে P53 ইনঅ্যাক্টিভেট করে দেয়, এটা পরে বলতেছি। এই জিনিসগুলো হবে, যার ধরুন এইটাতে এই যে কেস, চতুর্থতম কেসে ই অ্যান্টিজেন নেগেটিভ মিউটেশনের কারণে, বাট ক্রনিক হেপাটাইটিস ইনফ্লামেশন হচ্ছে কেন? এটা হচ্ছে মিউটেশনের কারণে। তাইলে এইটাতে পেশেন্ট না সিমটম ডিলে ডেভেলপ করবে, ডাক্তাররা মিসগাইডেড হতে পারে, এজন্য এটার সিরোসিস এবং হেপাটোসেলুলার কার্সিনোমার চান্সটা এই কেসে বেশি। এখন এই চিত্রটা আমি যদি চিন্তা করি, এখানে আছে, জাস্ট শর্ট করে বলি, এটা হচ্ছে ডিএনএ, আর হলুদটা হচ্ছে ডিএনএ পলিমারেজ, আর এসটা হচ্ছে তোমার এই জিন থেকে এস প্রোটিন, আর কোর থেকে হচ্ছে তোমার কোর অ্যান্টিজেন, প্রিকোর থেকে হচ্ছে ই অ্যান্টিজেন আসে। এবার এই যে এক্স যেটা আছে, এক্স জিন থেকে যে প্রোটিনটা আসে, এটা মূল কারিগর হচ্ছে তোমার হেপাটোসেলুলার কার্সিনোমা, কারণ এইটাই হচ্ছে এই এক্স প্রোটিনটা তোমার P53 অ্যাক্টিভেট করে এবং ভাইরাল ট্রান্সক্রিপশনটা ইনিশিয়েট করে।
তাহলে P53 অ্যাক্টিভেট করলে যদি ভুল করে তাহলে আমার সঠিক করতে পারবে না, এটা HCCর দিকে নিয়ে যায় এইটা। আর হচ্ছে তোমার প্রিকোর, আমি তো জানলাম যে হেপাটাইটিস বি ই অ্যান্টিজেন নেগেটিভ বাট ক্রনিক হেপাটাইটিস হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে রিস্ক অফ কার্সিনোমাটা বেশি। এখন আমার এই ছবিটাতে আমি যাই, এই ছবিটাতে আমি দেখি যে একটা পেশেন্ট, আমি যদি এটা সিম্পলিফাই করে নিয়ে আসি, এখানে দিলে দেখো এখানে ধরো সারফেস অ্যান্টিজেন পজিটিভ, সারফেস অ্যান্টিজেন কি এটা যে কোর সারফেস অ্যান্টিবডি আসছে এখানে, তাইলে একই সঙ্গে সারফেস অ্যান্টিজেন সারফেস অ্যান্টিবডি প্রেজেন্ট থাকবে না। ধরো সারফেস 100টা আছে, সারফেস 10টা আসছে, তাহলে আমার সারফেস অ্যান্টিজেনটাই পজিটিভ দেখাবে। এখান থেকে 10টা এখানে গিয়ে এটাকে মিনিমাইজ করে দেবে, এখানে 90 0। যখন এটা 50 এটা 50 চলে আসবে, তখন এটা আমি সারফেস অ্যান্টিজেন পাবো না, সারফেস অ্যান্টিবডিও পাবো না, মানে যেমন ডিসঅ্যাপিয়ারেন্স হয়ে যাবে, এটাও অ্যাপিয়ারেন্সে আসতেছে না। তখন এর মধ্যখানে যে পিরিয়ডটা সেটা আমি বলি উইন্ডো পিরিয়ড। এই উইন্ডো পিরিয়ডটা আমার জন্য কেন ইম্পর্টেন্ট, কারণ এই পিরিয়ডের সময় আমার কোর অ্যান্টিবডি অলওয়েজ পজিটিভ থাকে, কোর অ্যান্টিবডি অলওয়েজ পজিটিভ থাকে মনে হলো এটা। তাইলে একটা পেশেন্ট ভ্যাকসিনেশন, আমি ভ্যাকসিন দিচ্ছি, আমার শুধু সারফেস অ্যান্টিজেন ঢুকানো হয়েছে, আমি সারফেস অ্যান্টিবডি পাবো, কোরটা পাবো। যারা ইমিউনিটি ডেভেলপ করছে ন্যাচারাল ইনফেকশনের এগেনস্টে, তার সারফেস অ্যান্টিবডিও পাবো, কোরও পাবো, কোর অ্যান্টিবডি দুইটাই পাবো, কোরটা অলওয়েজ থাকে। তাহলে কোর দিয়ে আমি আলাদা করবো যে সে ন্যাচারাল ইনফেকশন ইমিউনিটি ডেভেলপ করছে, আগে ন্যাচারাল ইনফেকশন হয়েছিল কিনা। এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট উইন্ডো পিরিয়ড, যেটা আমার ভালোর দিকে নিয়ে যায়। এলো এটা। তাইলে আমি এটা বুঝলাম যে সারফেস অ্যান্টিজেন পজিটিভ মানে যদি সারফেস অ্যান্টিজেন 6 মাসের বেশি যদি পজিটিভ থাকে, তাইলে আমি মনে করবো যে আমার ক্রনিক ইনফেকশনের দিকে যাচ্ছে। তাইলে আমি উইন্ডো পিরিয়ড আমি বুঝলাম, সারফেস এটা সবটা বুঝলাম। এইটাতে আসি, এটাতে দেখো এটা হচ্ছে তোমার সারফেস অ্যান্টিজেন পজিটিভ, বাট হচ্ছে যখন এখানে শেষ হয়েছে এসে আমার দেখা হচ্ছে সারফেস অ্যান্টিবডি। এই যে মাঝখানে সময় উইন্ডো পিরিয়ডে কী পজিটিভ দেখো, উপরে যে টানটা এইটা গেছে, এটা হচ্ছে তোমার কোর অ্যান্টিবডি। এই কোর অ্যান্টিবডি এটা নিচে নামছে এম, ইমিউনোগ্লোবুলিন এম, আর এই পুরো লাইনটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি। তাহলে কোর অ্যান্টিবডি ইমিউনোগ্লোবুলিন প্রথম দিকে এম পাবো, পরে জি পাবো, অলওয়েজ পাবো। এই সময়ের মধ্যে উপর দিকে যাও যদি ই অ্যান্টিবডিটা পাইতে পারে নাও পাইতে পারে, বাট এইটা অলওয়েজ পাবো, কোর অ্যান্টিবডিটা অলওয়েজ পাবো। গেল এইটা। তারপরে হচ্ছে যে বিষয়টা আমার খেয়াল রাখা দরকার, দেখো এইটা এই দাগটা, এটা হচ্ছে হেপাটাইটিস ই অ্যান্টিজেন শেষ হয়েছে, ই অ্যান্টিবডি শুরু হয়েছে। এইভাবে আমি এই জিনিসটা আমি দেখতে পারি। আচ্ছা, এখন আমি ড্রাগটাকে ইউজ করবো, আমি এটা বুঝে নেই। এখানে আমার এটা সেলের ভিতরে আমি কেমনে ইউজ করবো দেখো, এখানে অনেকগুলো ধরো আরএনএ ভাইরাস তৈরি করছে আমার বডির আরএনএ পলিমারেজ, মানে নিউক্লিয়াসের আরএনএ পলিমারেজ দিয়ে ভাইরাস কিছু এমআরএনএ তৈরি করছে। এটা ভাইরাস, এটা আমার হেপাটোসাইট, এটা আমার কি, এটা পুরোটা হেপাটোসাইট ভাইরাসের, এটা ভাইরাস 100 তার আরএনএ। এখন সে ডিএনএ পলিমারেজ ইউজ করে সে একটা সুতা তৈরি করে ডিএনএ, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি করে। এখন যদি আমি ড্রাগ দিই, টেনোফোবিট দিই অথবা লেমিমোডিন দিই, তাহলে এগুলো হচ্ছে নিউক্লিওটাইড অ্যানালগ। এই অ্যানালগুলো কী করবো, এখানে এসে বসবে, মানে হচ্ছে ডিএনএ পলিমারেজ ভুল করে এই নিউক্লিওটাইডগুলো এখানে নিয়ে আসে এখানে যদি বাইন্ড করতে চাবে, কিন্তু দেখা যায় না হাইড্রক্সিল গ্রুপ নাই, তো না বাইন্ড করতে পারবে না আমার, তাহলে ডিএনএ ফরমেশনটা হবে না, ডাবল স্ট্যান্ড ডিএনএ। তাহলে আমার আলটিমেটলি ভাইরাস ডিএনএটা ফল করবে, তাহলে আমার একটা সেরোকনভার্সন হবে। তাহলে আমার ডিএনএ যেহেতু হচ্ছে না, তাহলে আমার HBE অ্যান্টিজেন যেটা আছে এটা সেরোকনভার্সন হবে, মানে পজিটিভ থেকে নেগেটিভ হবে। এখন আমার ভাইরাল লোডটা কমবে, বাট এখানে তো প্রোডাকশন হচ্ছে, এটা আমি থামাতে পারবো না, এখানে তো প্রোডাকশন হচ্ছে, তাইলে এটা আমি থামানো যায় না, কারণ এখানে কন্টিনিউয়াসলি সেল মেশিন ইউজ করে তৈরি করছে, ওটা আমি স্টেপে থামাতে পারি। অধিকাংশ ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে যায় কিছুদিন পর, টেনোফোবিটটা হচ্ছে রেজিস্ট্যান্সটা তুলনামূলক কম থাকে, এটা আমি জানি। আর শেষ, আর এটাই। আরেকটা কথা,